কর্ক, কর্কের ডেন্সিটি কত? 0.25, 0.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, সো ওয়াটারের কত? 1 গ্রাম সেন্টিমিটার কিউব। কোনটা বড়, কর্কের ডেন্সিটি বেশি না ওয়াটারের ডেন্সিটি বেশি? কোনটার ডেন্সিটি বেশি? ডেন্সিটি এখানে লেখা আছে, তুমি জাস্ট দেখে বলো যে কোনটা বেশি, ওয়াটারের ডেন্সিটি বেশি নাকি কর্কের ডেন্সিটি বেশি? রাফিউ, Water. কর্কের ডেন্সিটি বেশি নাকি ওয়াটারের ডেন্সিটি বেশি নাকি কর্কের ডেন্সিটি বেশি, কোনটার ডেন্সিটি বেশি? স্যার ওয়াটারের দর্শী ডেন্সিটি কি বেশি, কারণ আছো আমাদের সাথে? নো স্যার। বেশি, ওকে। ওয়াটারের বেশি এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওয়ান লিখাই আছে। আর ওই ডেন্সিটি বেশি সেটা থাকবে নিচে। সহজ একটা হিসাব তুমি মনে রাখো, যেটা ডেন্সিটি বেশি সেটা নিচে। সো যেটা ডেন্সিটি বেশি, ওয়াটারের ডেন্সিটি এখানে ফেলে দাও, তাহলে কটা ওয়াটারের উপরে থাকবে, অর্থাৎ কটা ওয়াটারে ফ্লোটিং অবস্থায় থাকবে। ইয়েস স্যার। ওকে, সরি, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করেছিল। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস। ওকে, আশা করি এখন ঠিক। আচ্ছা, তো যেটাতে ছিলাম, আমি যেটা বলছি সেটা হচ্ছে ওয়াটারের ডেন্সিটি কম। আমি বলেছি যেটা ডেন্সিটি, সরি, ওয়াটারের ডেন্সিটি বেশি, তো যেটা ডেন্সিটি বেশি সেটা থাকবে নিচে, আর যেটা ডেন্সিটি কম সেটা থাকবে উপরে। সো এখানে কর্কের ডেন্সিটি 0.25, তো কর্ক থাকবে অফকোর্স ওয়াটার উপর ফ্লোটিং থাকবে। আচ্ছা, গোল্ডের ডেন্সিটি এখানে 19, গোল্ড কি ফ্লোট করবে না ডুবে যাবে? গোল্ড হচ্ছে গোল্ডও ডুবে যাওয়ার ডুবে কথা, যায়। তাই না? ডেন্সিটি যেহেতু বেশি, গোল্ড নিচে চলে যাবে। ওকে, আমরা দেখি এখানে যে তোমাদের বক্স যেটা আছে, এখানে দেখো কম্পারিজন অফ ডেন্সিটির ক্ষেত্রে যেটা দিছে, যে তুমি যদি অনেকগুলো লিকুইডকে একসাথে রাখো, ইথানল, অলিভ অয়েল, ওয়াটার, লিকুইড সোপ, হানি, তো সিরিয়ালি যেটা ডেন্সিটি সবচেয়ে বেশি, আমরা যেটা জানি, আমরা ডেইলি লাইফে যেসব লিকুইড ইউজ করি তার মধ্যে একটা কমন হচ্ছে হানি, কিন্তু এই হানির ডেন্সিটি আবার অনেক বেশি। সেজন্য তুমি দেখবা যে সাধারণত তুমি যেখানেই রাখো এটা অনেক স্লোলি যায়, ঢালতে গেলে একটা চামচে নিতে গেলে অনেক স্লোলি আসে, বিকজ ইটস ইটস হাইলি ডেন্সড। সো ডেন্সিটি বেশি হওয়ার কারণে সেটা থাকতেছে কি সবার নিচে। ওয়াটারের ডেন্সিটি আবার হানির চেয়ে কম, দেখা যাচ্ছে যে সেটা আরো উপরে দেখা যাচ্ছে, এবং অয়েলটা দেখা যাচ্ছে ওয়াটারের উপরে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা তোমাদের এই বইয়ে আমি দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম, যে কি এখানে বলছে হোয়াই ইজ এ হেভি ম্যাঙ্গো ট্রি ট্রাঙ্ক ফ্লোটিং ইন দ্য ওয়াটার, অর্থাৎ এটা ভারী বাট এটা কেন ফ্লোট করতেছে। সো তোমাদের বইয়ে যেটা এটা কোশ্চেন ছিল, এটা যেটা ফ্লোট করতেছে কেন, এই ধরনের প্রশ্ন। বাট আনসার কি দিছে খেয়াল করো, দ্য ট্রাঙ্ক ইজ হায়ার দেন দ্যাট অফ দ্য ওয়াটার, ডেন্সিটি অফ দ্য ট্রি ট্রাঙ্ক ইজ হায়ার দেন দ্যাট অফ দ্য ওয়াটার, দ্য ট্রি ট্রাঙ্ক অলসো সিঙ্কস ইনটু দ্য ওয়াটার। অর্থাৎ কোয়েশ্চেন যেটা করছে তার ঠিক উল্টা একটা আনসার এখানে দিয়ে দিছে। সো আমি এটাকে আসলেই ঠিক লিখছে, সাধারণত বইয়ে ভুল লেখার কথা না। তো আমি তাই যেটা করলাম সেটা হচ্ছে বাংলা ভার্সনটা একটু চেক করলাম, যে বাংলা ভার্সনে ওরা সেম কথা লিখেছে কিনা। তো বাংলা ভার্সনে আমি যখন চেক করলাম তখন আমি দেখেছি যে, দেখো, যে এখানে যেটা বলেছে কাঠের গুঁড়িটির ঘনত্ব পানির চেয়ে কম হয় সেটি ভাষা, অর্থাৎ বাংলা ভার্সনে তোমার কারেক্ট ইনফরমেশনটাই লিখেছে। অর্থাৎ যে এখানে ট্রি ট্রাঙ্ক, ম্যাঙ্গো ট্রি ট্রাঙ্কের যে ডেন্সিটি
সেটা ওয়াটার ডেন্সিটির চেয়ে কম, তাই এটা ফ্লোট করছে। বাংলা ভার্সনে লিখেছে সেটা। আর ইংলিশ ভার্সনে যেটা লিখেছে, অর্থাৎ তোমাদের বইয়ে যেটা লিখেছে, সেটা বলেছে যে ট্রি ট্রাঙ্কের ডেন্সিটি হায়ার, তাই এটা সিঙ্ক করতেছে। তো দুইটা কন্ট্রাডিক্ট জিনিস এখানে লিখেছে, বাট তোমাদের এই বইয়ে যেটা লিখেছে এটা ভুল। আমরা এরপরের এই টপিকটা একটু পড়ি, যে সি ওয়াটার ইজ থিকার দেন দ্য অর্ডিনারি ওয়াটার। কারণ সি ওয়াটারে আমরা জানি কি থাকে বলতো, সি ওয়াটার খাইছো কখনো? কক্সবাজার, কক্সবাজার গিয়েছিলে কখনো? 2বার গিয়েছিলাম। 2বার গিয়েছো, তার মানে তুমি অফকোর্স সি ওয়াটার টেস্ট করে ফেলছো অলরেডি, তাই না? ওকে। সি ওয়াটারে হচ্ছে কক্সবাজার। দেখবা যে নোনতা, মানে পানিটা আমরা যখন just, এমনি পানিতে তো নামি, সি ওয়াটারে তো সি দেখলে কান্না পানিতে নামতে মন চায়। তো সি তে নামার পর এই যে কয়েকটা ঢেউ আসার পর, কয়েকটা ওয়েভ আসার পর, নাকে মুখে যখন পানি ঢুকে যায়, তখন আমরা টেস্টটা পাই আর কি, ওয়াটারের টেস্টটা কেমন সি ওয়াটারে। তো সি ওয়াটার যেটা দেখবা সেটা একটু লবণ ওই টাইপ আর কি। তো আমরা দেখি যে সি ওয়াটার ইজ thicker than the ordinary water. To that reason it is easier to float in the sea than in the pond. কারণ হচ্ছে ওইখানে সি ওয়াটার সল্টের অ্যামাউন্টটা বেশি থাকে। সল্টের অ্যামাউন্ট বেশি থাকে, ফলে ওইটার ডেন্সিটি আর একটু বেশি থাকে। তো যেটার ডেন্সিটি বেশি, সেখানে তোমার তুলনায় সেই ওয়াটারের ডেন্সিটির ডিফারেন্সটা কমে যাচ্ছে, ফলে তোমার ওখানে ফ্লোট করতে সুবিধা হচ্ছে। যদি তোমার ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির তুলনায় অনেক বেশি হয়, তুমি ইজিলি ডুবে যাবা। তোমার ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির তুলনায় অনেক যদি বেশি হয়, ডুবে যাবা। কারণ আমরা যেটা বলছি কি, যেটা ডেন্সিটি বেশি সেটা নিচে চলে যাবে, সেরকম। তো আমরা যেটা করি, তা আমাদের বডির বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে আমরা ভেসে থাকার চেষ্টা করি। তার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এমন একটা সি আছে যেটার নাম তোমরা অবশ্যই শুনেছো, সেটা হচ্ছে ডেড সি। এই ডেড সিতে সল্টের অ্যামাউন্ট বা ওয়াটারের ডেন্সিটি এতটাই বেশি যে আমরা ওখানে সাঁতার বা আমরা সুইমিং না করেও ইজিলি ফ্লোট, মানে ভেসে থাকতে পারি ওখানে। মানে অর্থাৎ আমার হাত পাও নাড়তে হবে না, তুমি জাস্ট জাম্প করবা, ওখানে ভেসে থাকবে। ইটস বিকজ অফ দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার। ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইজ মোর দেয়ার। ওকে। আমরা যেটা ইন্টারেস্টিং ইনফরমেশন করলাম, বাট এখানে একটা প্রশ্ন আছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডেন্সিটি অফ এন অবজেক্ট অ্যাজ 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার? এটা কি বুঝতে পেরেছো? 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার মানে কি? পার কিউবিক মানে কি? 1 কিউবিক সেন্টিমিটার। পার মানে কি ওয়ান, প্রত্যেক কিউবিক সেন্টিমিটারে। আর 1 গ্রাম মানে কি? এই এই 1 কিউবিক সেন্টিমিটারে 1 গ্রাম মাস রয়েছে বা জিনিস রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে রাইট ডাউন দ্য রিজন হাউ ডু হট এয়ার বেলুন ওয়ার্কস। এখানে একটা ক্লু দিছে। হট এয়ার বেলুন কি দেখছো তোমরা? হট এয়ার বেলুন হচ্ছে মোস্ট প্রবাবলি টার্কিতে তোমরা দেখে থাকবা যে অনেক বড় বড় বেলুনে করে তুমি একটা জায়গা থেকে ঘুরে আরেকটা জায়গায় যেতে পারবা। হ্যাঁ, অনেক বিশাল বেলুন থাকে। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে। ওটা নিচে মানুষ বসার জায়গা থাকে আর কি। সো ওটা কিভাবে কাজ করে, ওটাতে দেখবে সবসময় একটা আগুন জ্বলতে থাকে, একটা ফ্লেম ওখানে অলওয়েজ থাকে। তো ওইটা যেটা করে সেটা হচ্ছে এয়ারকে হট রাখে, সবসময় গরম রাখে। এখন আমার সমস্যা কি? এটা কিভাবে কাজ করে? বাতাস বা এয়ারটা গরম হলে এটা উপরে উঠবে কেন, তাই না? তো ক্লু যেটা দিছে এখানে, এই ক্লুটাই হচ্ছে তোমার আলটিমেটলি আনসারটাই হচ্ছে ক্লুটা। তো আনসারটা আমরা কি একটু করে নিই। দ্য ডেন্সিটি অফ হট এয়ার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য কোল্ড এয়ার। কোল্ড এয়ারের ডেন্সিটি, তুমি কোল্ড মানে বুঝতেছো এটা ঠান্ডা, ভাবে এটা একটা ডেন্সিটিটা আর একটু বেশি। হট এয়ার কি একটু লাইট ওয়েট, হট এয়ার যেটা আছে সেই এয়ারটা আরো লাইট ওয়েট, এটা ডেন্সিটি আরো কম। কম কেন ডেন্সিটি? এটা একটা প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে তোমার যখন আমি হিট দিচ্ছি, হিটে যে এয়ারের যে মলিকিউলস বা অ্যাটমস গুলো আছে সেগুলো আরো বেশি এদিক ওদিক চলে যায়, আরো এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, আরো এদিক ওদিক চলে যায়। ফলে এটা ডেন্সিটিটা আরো কমে যায়। অর্থাৎ এদের, আমরা তো জানি কি অ্যাটম গুলো যত কাছাকাছি থাকবে তার ডেন্সিটি তত বেশি হবে। যেহেতু অ্যাটম গুলো দূরে দূরে চলে যাচ্ছে, তার ডেন্সিটি আরো কমে যাচ্ছে। সো দেখো, দ্য ডেন্সিটি অফ হট এয়ার বেলুন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য কোল্ড এয়ার। কোল্ড এয়ারে তো ব্যাপারটা সেরকম না, কোল্ড এয়ার টেম্পারেচার ঠিকঠাক আছে, সেখানে ছোটাছুটি তুলনামূলক কম। তো সেখানে ডেন্সিটি আরেকটু বেশি। সো আমি যেটা বললাম একটু আগে, যেটা ডেন্সিটি বেশি সেটা থাকবে নিচে, যেটা ডেন্সিটি কম সেটা থাকবে উপরে। সো এখানে যখন আমি বেলুনের মধ্যে ফ্লেম দিয়ে একটা স্পেসিফিক রিজিয়নে এই বেলুন গুলো এরকম শেপ হয় না, এই এরকম এখানে ফ্লেমটা থাকে। হ্যাঁ, এখানে ফ্লেমটা থাকে। তো এখানে একটা আমরা যে ইয়ারটা, এটাকে হট বেলুন, হট ইয়ার করে ফেলতেছি। তো এখানে যেটা আশেপাশে এনভায়রনমেন্টে যে ইয়ারটা আছে সেটা আবার কোল্ড ইয়ার। তো এই যে বেলুনের ভেতরের হট ইয়ার
আর বাইরের কোল্ড এয়ারের যে ডেন্সিটি ডিফারেন্স, সেটার কারণে হট এয়ার বেলুনটা উপরের দিকে উঠে যায়, কারণ হট এয়ার বেলুনের ভিতরে যে এয়ারটা আছে সেটার এয়ারের ডেন্সিটি কোল্ড এয়ারের ডেন্সিটির চেয়ে কম। আর যেটা ডেন্সিটি কম সেটা থাকবে কি উপরে, আর যেটা ডেন্সিটি বেশি সেটা থাকবে নিচে। তাই হট এয়ার বেলুন এইভাবে হট এয়ার ইউজ করে উপরের দিকে উঠতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। No, sir. ওকে। এরপর আমরা চলে আসি স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার এগুলো সম্পর্কে তোমাদের আগে থেকেই বেশ কিছু আইডিয়া থাকার কথা। আমরা জানি কি তিনটা স্টেটস আছে, একটা হচ্ছে সলিড, আরেকটা হচ্ছে লিকুইড, এন্ড আরেকটা হচ্ছে গেসিয়াস ম্যাটার। হ্যাঁ, সলিড, লিকুইড, গেসিয়াস। এখন সলিড ম্যাটার অনেক কিছু আছে, আশেপাশে যা কিছু শক্ত দেখতেছি সবকিছুই ফায়ারউড এখানে এক্সাম্পল দিচ্ছে আর কি। তো সবকিছুই শক্ত, যা কিছু আছে সবকিছুই সলিড। আবার লিকুইড যা কিছু আছে ওগুলো সব লিকুইড, ওয়াটার, অয়েল, হানি, তারপর কেরোসিন, তারপরে যে কোনো কিছুই হচ্ছে তোমার লিকুইড ম্যাটার। আর ন্যাচারাল গ্যাস, গ্যাসিয়াস যেগুলো আছে, ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে অক্সিজেন, আমরা যে অনেক সময় ট্রিটমেন্টের জন্য ইউজ করি। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড ইউজ করি কি অনেক সময়, এই যে আগুন লাগলে আমরা স্প্রে করি না, তো কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইডও গ্যাস। তো গ্যাস মানে হচ্ছে যেটা আমরা জানি গ্যাসিয়াস ম্যাটার। তো এই তিন ধরনের ম্যাটার আমরা আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের ডেইলি লাইফে আমরা পাই। এখন এই তিনটা জিনিসের মেইন ফিচার্স গুলো কি কি? কেন এদের প্রপার্টিস বা ফিচার্স গুলো এরকম? সলিড ম্যাটারের কথাই আমরা চলে আসি ফার্স্টে। সলিড ম্যাটার আমরা দেখছি যে সলিড ম্যাটারকে আমি বলেছি যে যা কিছু শক্ত ওগুলাই সলিড। শক্ত কি? এখানে দেখা যাচ্ছে একটা বুক আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ব্যাট দেখতে পাচ্ছি, এটা কি? একটা স্টোন। স্টোনস না, স্টোনসই তো মনে হচ্ছে। আচ্ছা, তো এগুলো শক্ত কেন? ইটস বিকজ এখানে যে অ্যাটম গুলো এই ম্যাটার গুলো ফর্ম করেছে সেগুলো খুব ক্লোজলি একটার সাথে একটা কানেক্টেড থাকে, একটা একটার সাথে খুব ক্লোজলি লেগে থাকে, কানেক্টেড থাকে খুব ক্লোজলি, একদম ক্লোজ, খুব টাইটলি এবং ক্লোজলি এরা একটা একটার সাথে কানেক্টেড থাকে। তাই সলিড ম্যাটারের তুমি একটা স্পেসিফিক শেপ পাবা, এটা একটা বুকের শেপ হয়ে যাবে এভাবে ফর্ম করতে করতে। আমি তো অনেক বড় করে আঁকছি, বাট একটা মলিকিউল বা একটা atom অনেক ছোট হয়। হ্যাঁ, তো এই অনেক ছোট 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 এগুলো একসাথে হয়ে একদম এত ক্লোজলি থাকে যে এর একটা একটা শেপ ফর্ম করে, এবং তুমি চাইলেও এদেরকে সহজে ওই শেপটা থেকে সরাতে পারবা। অফকোর্স তোমাকে সেই ক্ষেত্রে এনার্জি দিতে হবে। তুমি যদি এটাতে এমনিতেই রেখে দাও বইটাকে, বইটা তার শেপে অলওয়েজ থেকে যাবে। যদি তুমি সেটাতে কোনো এনার্জি দাও তখন সেটা শেপটা চেঞ্জ হবে, যদি সেটাকে তুমি টান দাও, ছিঁড়ে ফেলো, তখন সেটার শেপটা চেঞ্জ হবে। বাট আদারওয়াইজ এটা সবসময় একটা স্পেসিফিক শেপে থাকবে। কেন? ইটস বিকজ দ্য অ্যাটমস আর ক্লোজলি অ্যারেঞ্জড। ভিতরে যেসব অ্যাটমস গুলো থাকে ম্যাটার্স এর, সেগুলো খুব ক্লোজলি থাকে। এখন আহ এই অ্যাটমস গুলোর বা ভিতরে যে ইয়াটা থাকে সেটা হচ্ছে একটা ফিচার হচ্ছে সবসময় নিজেদেরকে অ্যাট্রাকশন করে, সবসময় একটা একটাকে অলওয়েজ অ্যাট্রাকশন করে। সলিড ম্যাটার্স এর মধ্যে অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি, সলিড ম্যাটার্স এর মধ্যে এই অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি। তাই এরা খুব ক্লোজলি একটা একটার সাথে থাকে। তো এই যে অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে ক্লোজলি থাকে, ক্লোজলি থাকার কারণে এদের কি থাকে? স্পেসিফিক শেপ থাকে। এদের কি স্পেসিফিক শেপ থাকে। এন্ড অফকোর্স এটা একটা স্পেসিফিক শেপ আছে, এটা একটা স্পেসিফিক ভলিউমও ইয়া করছে না, একটা স্পেসিফিক ভলিউমও এটা নিয়ে নিছে। তো এটার স্পেসিফিক শেপ এন্ড স্পেসিফিক ভলিউম থাকবে। এবার আমরা চলে আসি লিকুইডে। লিকুইডের ক্ষেত্রে যেটা হয় দেখো, যে আমরা আহ যে এতক্ষণ যেটা বললাম যে সলিডে তো খুব ক্লোজলি থাকে বলেছিলাম, ক্লোজলি। লিকুইডে যেটা হয় সেটা হচ্ছে এদের মধ্যে এই অ্যাট্রাকশনটা সলিডের মতো এত স্ট্রং থাকে না। এদেরও অ্যাট্রাকশন থাকে, বাট সলিডের মতো অত স্ট্রং থাকে না, একটু লুজলি অ্যাট্রাক্টেড থাকে। সো এর ফলে এরা একদম সলিডের মতো স্পেসিফিক কোনো শেপ ফর্ম করতে পারে না। এরা একদম সলিডের মতো একদম একসাথে সবসময় লেগে থাকবে ওই রকম কোনো শেপ এরা ফর্ম করে না, কারণ এটা তো লুজলি কানেক্টেড। হ্যাঁ, এদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা একটু কম আছে, বাট সলিডের মতো না। সো এটাকে তুমি যেই মানে যেখানেই রাখবা সেটার শেপটাই নিয়ে নিবে। যেমন এখানে একটা কি, একটা গ্লাস রাখছে, যে গ্লাসটা ছোট সেটা শেপ নিয়ে নিছে। কিন্তু গ্লাসটা ছোট হলেও দেখো আহ এটা উইডটা একটু বড়। তো এই গ্লাস থেকে পানিটা আবার এই গ্লাসে ঢাললাম, এই গ্লাসে ঢাললাম, আবার দেখো এই গ্লাসের শেপ নিয়ে নিছে, এই গ্লাসের শেপ নিয়ে নিছে। এই গ্লাসের ক্ষেত্রে খেয়াল করো,
সেটা যে উইডথটা আছে সেটা আবার কম। উইডথ কম, বাট এটা হাইটটা খেয়াল করো, গ্লাসের হাইটটা কিন্তু বেশি। এই যে আমরা যে ওয়াটারটা দিলাম, আমরা সেম ওয়াটারই কিন্তু দিচ্ছি। এই দেখো এখানে যে ওয়াটারটা দিয়েছি, সেই ওয়াটারটা, এই গ্লাসটা একটু মোটা বড় গ্লাস কিন্তু শর্ট, বাট যে উইডথটা সেটা একটু বেশি। সো এখানে এটা হাইটটা হয়ে গেছে কম, কারণ এটা উইডথটা বেশি। আর সেম ওয়াটার যখন আমি একটা চিকন গ্লাসে ঢাললাম, সেটা হাইটটা হয়ে গেছে বেশি, বাট উইডথ কম। আর তার মানে আলটিমেটলি এদের ভলিউম কিন্তু সেম আছে। অর্থাৎ আমরা ভলিউম কিভাবে মেজার করি? ভলিউম আমরা হাইট ওয়েট ইনটু কি দিয়ে গুণ করি? লেন্থ দিয়ে গুণ করি না? হাইট ওয়েট ইনটু লেন্থ, এভাবে আমরা ভলিউমটা তো মেজার করি। সেম। তো এখানে দেখবা যে একটা কমলে একটা বাড়তেছে, একটা কমলে একটা বাড়তেছে, এইভাবে তাদের ভলিউমটা আলটিমেটলি সেম থাকে। এখন আমি যদি এই গ্লাসের পানিটা ঠিক এই সাইজেরই একটা ছোট গ্লাসে দিতাম, চিকন ছোট গ্লাস, তাহলে দেখতে পানি কি হতো, উপর দিক দিয়ে পড়ে যেত। দ্যাটস বিকজ দ্য ভলিউম নট প্রপার। কারণ চিকন গ্লাসে দিছি, ছোট গ্লাসে দিছি, অর্থাৎ আমার যে অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে আছে, যে ভলিউম অফ ওয়াটার আছে, সেটা এখানে আটতেছে না। এটা আটার জন্য আমাকে ভলিউমটা সেম রাখতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে লিকুইডে কোনো শেপ যদিও এটা ফর্ম করতে পারে না, স্পেসিফিক কোনো শেপ ফর্ম করতে পারে না, শেপ ফর্ম করতে পারে, বাট স্পেসিফিক কোনো শেপ ফর্ম করতে পারে না। বাট এটার ভলিউমটা সবসময় সেম থাকে, ভলিউমটা স্পেসিফিক থাকে। সো ভলিউম অফ এ লিকুইড ডাজ নট চেঞ্জ, এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। আর শেপটা কিরকম হবে? যে কন্টেনারে আমি রাখবো সেই কন্টেনারের শেপ। এরপরে চলে আসি গেসিয়াস স্টেট অফ প্রপার্টিস অফ গেসিয়াস ম্যাটার। এটা আমরা একটু দেখি। আহ কি হয় যে গেসিয়াস এর ক্ষেত্রে, আমরা তো লিকুইডের ক্ষেত্রে বলেছি যে কানেক্টেড থাকে বা অ্যাট্রাকশন থাকে, বাট সলিডের মতো এত স্ট্রংলি না, তাই তো? এরকম বলেছি। গ্যাসিয়াসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখো অ্যাট্রাকশনটা এতই কম যে এরা এক একজন এক এক দিকে ছোটাছুটি করে। একদম এক একজন এক এক দিকে, আকাশে বাতাসে যেদিকে পারে। এদের অ্যাট্রাকশন এটা এতটাই কম। সো তার মানে তুমি বুঝতে পারতেছো, একে আমি যেখানেই রাখবো, এই যে সিলিন্ডার, এটা এই সাইজের সিলিন্ডার, সেই সিলিন্ডারের সাইজে এটে গেল। এবার আমি তাকে আরেকটা বড় সাইজের সিলিন্ডারে এই সেম অ্যামাউন্টের গ্যাসটা আবার নিলাম, তাহলে এই যে তার যে অ্যাট্রাকশন কম, সে চারপাশে ছুটাছুটি করতেছে, তার মানে যে বড় সিলিন্ডার রাখছি সেখানেও সে পুরোটা নিয়ে নিবে, আকাশে বাতাসে সব দিক দিয়ে দৌড় দিবে। আমি যদি তাকে আরো বড় সিলিন্ডারে রাখি, আরো বড় ভলিউমের সিলিন্ডারে রাখি, এখান থেকে যদি আবার সেখানে ঢালি, সেটা আবার পুরোটা ভলিউমই নিয়ে নিবে, কারণ তার কোনো স্টেশন নাই, সে কোন দিকে যাচ্ছে, আকাশে বাতাসে চারপাশে দৌড়াদৌড়ি করতেছে একদম, মানে খুব কম অ্যাট্রাকশন। তার মানে আমি তাকে যেখানেই নিচ্ছি, সে সেটার পুরো ভলিউমটাই নিয়ে নিচ্ছে। লিকুইডের ক্ষেত্রে দেখো, আমরা গ্লাসের একটা স্পেসিফিক পর্যন্ত ভলিউম কিন্তু স্পেসিফিক, একটা স্পেসিফিক হাইট পর্যন্ত ভলিউমটা উঠছে, একটা স্পেসিফিক হাইট, একটা স্পেসিফিক ওয়েট বা তার ভলিউম অনুযায়ী নিচ্ছে। বাট গ্যাসিয়াসের ক্ষেত্রে সেটা কোনো বাধা ধরা নিয়ম মানতেছে না। সে বলতেছে আমি পুরোটা জায়গায় নিয়ে নিব, চারপাশ জুড়েই আমি দৌড়াদৌড়ি করবো। তো গ্যাসের ক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক শেপও পাই না, গ্যাসের ক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক একদম বলতে পারবো, করতে পারবো না যে এটাকে আমি এই যেখানে রাখছি সেটার মতো না, মানে যেই ইয়াতে রাখবো ভলিউমটাও সেই হিসেবে পুরো ভলিউমটাই সে নিয়ে নিবে। এখানে কথাটা খেয়াল করো যে বোথ সলিডস এন্ড লিকুইডস হ্যাভ স্পেসিফিক ভলিউম, বাট দিস ইজ নট ট্রু ফর গ্যাসেস। ব্যাপারটা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এই টপিকটা, এটা সহজ টপিক। আর তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অফকোর্স করবা। ওকে, এখানে আমি যা বলছি সেম কথাই, যে সেম অ্যামাউন্ট অফ গ্যাস ইজ ক্যাপ্ট ইন আ লার্জ কন্টেনার, হোল কন্টেনার নিয়ে নিবে। সো দ্য ভলিউম উইল বি ইকুয়াল অফ দ্য লার্জ কন্টেনার, যে কন্টেনারে ডালি ওই কন্টেনারের ভলিউমটাই সে দখল করে নিচ্ছে। তার মানে এর কোনো স্পেসিফিক ভলিউম আমি বলতে পারতেছি না, মানে এটা যেটাতেই ঢালতেছি সেটা পুরো ভলিউমটা নিয়ে নেয় গ্যাস। এখন এটা ইউজেস আসলে বোঝানোর কিছু নাই, এটা জাস্ট একবার রিডিং করলেই হয়ে যাবে। দেখো কোথায় কোথায় আমরা সাধারণত সলিড ম্যাটার্স, লিকুইড ম্যাটার্স এগুলো দেখতে পারি। Because the properties of solid, liquid and gas are different, they are used in many different ways. এগুলা খুব একটা প্রয়োজন নাই আমাদের, তোমরা পড়বা, বাট বুঝানোর কিছু নাই। As solid matters are solid, their shape is always the same. As a result, they are used to make houses, machinery, boards. খুব একটা ইউজফুল কথা না। Fluids such as water and oil are used in large quantities in daily lives. Water is usually found in liquid form. Liquid water can be seen in
দিঘিস, রিভার, পন্ডস, ক্যানেলস, ড্রেইনস এন্ড দ্য সিস, অয়েল ইজ ইউজড ফর ফুয়েল অফ মোটর ভেহিকলস। মানে আমরা কমনলি যেগুলো দেখে থাকি, use of gaseous substances. Gaseous are used for various purposes. ফর এক্সাম্পল অক্সিজেন, এই যে অক্সিজেন কোথায় ইউজ করি আমরা? ট্রিটমেন্টে। কেউ অসুস্থ হয়ে গেলে, কারো অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে, এই যে হসপিটালে অক্সিজেন দেয় না, সেটা। কার্বন ডাইঅক্সাইড কোথায়? ফায়ার এক্সটিংগুইশারে আমরা ইউজ করে থাকি। বিসাইডস ইনফ্লেটিং ফুটবল, মানে ফুটবল ফুলানোর ক্ষেত্রে আমরা ইয়ার ইউজ করে থাকি, গ্যাসিয়াস ম্যাটার ইউজ করে থাকি। Okay. এরপর হচ্ছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ অফ ম্যাটার। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে ঠিকঠাক? Yes, sir. Yes, ওকে, sir. ঠিক আছে। দ্য স্টেট অফ মেনি ম্যাটার্স চেঞ্জেস ইন ন্যাচারাল ওয়ে। আচ্ছা, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, দুইটা ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জের কথা আমরা বলতেছি। বাট সহজ কথায় ফিজিক্যাল চেঞ্জেস ভালো, কেমিক্যাল চেঞ্জেস সবসময় নট সো গুড। এবার আমরা একটু ভিতরে পড়ি যে কেন কি। While we change the state of matter in an artificial way for our needs, there are two types of changes in matter: physical changes and chemical changes. Physical changes are different types. হইতে পারে, আমরা একটু আসি। As the very name suggests, physical change affects the physical or external properties. শুধু বাইরের যেসব প্রপার্টিজ আমরা দেখতে পারি সেগুলো চেঞ্জ করে ফিজিক্যাল। একটা ম্যাটারের বাইরে যেসব প্রপার্টিজ আছে সেগুলো চেঞ্জ করবে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস। আর যদি আমি সেটার ভিতরে যে মাল মশলা আছে সেগুলাই যদি নাড়াইয়ে দিই, সেটাই হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। একদম সহজ ভাষা হচ্ছে সেটা, আমরা একটু করি। অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ এফেক্টস ইটস কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস মানে কি, ভিতরে যে একদম মলিকিউলার লেভেল আছে, অ্যাটমিক লেভেল আছে, ওইগুলো আমি চেঞ্জ করে দিব। আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে অ্যাটমস বা মলিকিউলস গুলো একটা ক্লোজলি ক্লোজলি আছে, ওইগুলা যখন আমি চেঞ্জ করব, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমি যখন ওগুলো চেঞ্জ করব, দেখা যাবে যে একটা স্পেসিফিক ম্যাটার একটা ডিফারেন্ট টাইপস অফ ম্যাটারে কনভার্ট হয়ে গেছে। একটা ম্যাটার থেকে আমি আরেকটা ম্যাটার ক্রিয়েট করছি, এরকম হতে পারে। অর্থাৎ তার ভিতরে অ্যাটমের যে স্টাইলে সাজানো আছে সেটা চেঞ্জ করে আমি পুরো জিনিসটাকেই চেঞ্জ করে ফেলি, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আর ধরো যে একটু আগে যেটা বললাম, বই আছে আমার কাছে, আমি টান দিয়ে ছিঁড়ে ফেললাম, বইয়ের পৃষ্ঠা কমে গেল, এটা ফিজিক্যাল চেঞ্জেস। আমার কাছে আম গাছে আম ধরছে, আম কেটে কেটে ছোট স্লাইস বানাইলাম, তাহলে একটা ফুল শেপের আম থেকে একটা স্লাইস হয়ে গেল, এটাও এক ধরনের ফিজিক্যাল চেঞ্জেস। আবার আমার কাছে আইস আছে, আমি সেটা কিছুক্ষণ রোদে রাখলাম, সেটা ওয়াটার হয়ে গেল, এটা এক ধরনের ফিজিক্যাল চেঞ্জ। অর্থাৎ আমি এখানে তার ভিতরে যেসব অ্যাটম বা কিছু কিছু চেঞ্জ করি নাই। আমের স্লাইস, আমের যে স্লাইস সেটা আমেরই পার্ট, সেখানে কোনো টেস্টের চেঞ্জ হবে না। সেম। আবার যে ওয়াটার, আইস থেকে ওয়াটার হলো, জিনিস তো সেমই। আইস, আমি যদি ওয়াটারকে আবার কুল ফ্রিজে ঢুকাই দিই, তাহলে সেটা আবার আইস হয়ে যাচ্ছে ওয়াটারটা। তো সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস। কিন্তু আমি যদি এখানে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে ওয়াটারের যে মলিকিউল আছে সেগুলো চেঞ্জ করে ওয়াটার থেকে অন্য ডিফারেন্ট কিছু ক্রিয়েট করে ফেলি, কোনো ডিফারেন্ট কোনো ম্যাটার ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে আমার কেমিক্যাল চেঞ্জ। সো কেমিক্যাল চেঞ্জেস, দেখো এখানে আমরা একটু দেখি যে সাম ফিজিক্যাল চেঞ্জেস আর টু ওয়ে, সাচ এস হিটিং এজ অ্যান অবজেক্ট এন্ড কুলিং ইট ব্যাক। এই যে ওয়াটারের ক্ষেত্রে আমরা যদি ওয়াটারকে হিট দিই, তাহলে সেটা কি হবে? সেটা স্টিম হয়ে যাবে, সেটা স্টিম হয়ে যাবে। স্টিমকে আবার কুল ডাউন করলে সেটা ওয়াটারে ব্যাক করে। আবার আইসকে হিট দিলে সেটা ওয়াটার হয়ে যায়, এবং ওয়াটারকে যদি আমি কুল ডাউন করি সেটা আইস হয়ে যাবে। তার মানে ফিজিক্যাল চেঞ্জেস দুই টাইপেরই হইতে পারে, ব্যাক করতে পারি আমি আগের স্টেটে। বাট কেমিক্যাল চেঞ্জেস সব সময় ব্যাক করা যায় না। তুমি একবার কনভার্ট করে ফেললে ম্যাক্সিমাম কেমিক্যাল চেঞ্জেসই তুমি ব্যাক করতে পারবা। So chemical changes are two way in some special cases, but usually they are one way. Usually they are one way. অর্থাৎ একবার চেঞ্জ করছো মানে শেষ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা। তোমরা এগুলো সম্পর্কে হায়ার ক্লাসে আরো অনেক ডিসক্রাইবলি জানবা, এখন জাস্ট তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিচ্ছে। তো ফিজিক্যাল চেঞ্জেস কি আমরা একটু আগে বললাম যে এখানে কি বলছে তোমাদের বই দেখি, যে ফিজিক্যাল চেঞ্জ ডাজ নট। আচ্ছা, এখানে যেটা দিচ্ছে দেখো, একটা কেনকে পাড়া দিয়ে একদম দুমড়ায় মুচড়ায় শেষ করে দিচ্ছে। সো অর্থাৎ তার শেপটা চেঞ্জ হয়ে গেছে, এটা এক ধরনের, তার প্রপার্টিস চেঞ্জ হয়ে গেল, তার শেপটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস। সে কিন্তু ক্যানই আছে, এখনো এখনো কিন্তু ক্যান আছে, হ্যাঁ, বাট বাঁকা তেরা ক্যান হয়ে গেছে, এদিকে ঢুকে গেছে, এদিকে ঢুকে গেছে, ক্যান শেপটা চেঞ্জ হয়ে গেছে, বাট ক্যানই আছে। হ্যাঁ, ক্যানটা কিন্তু আমি যদি
এই ক্যানটাকে কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে, ধরো ক্যানটা বানানো হলো অ্যালুমিনিয়াম দিয়ে, ম্যাক্সিমাম ক্যান অ্যালুমিনিয়াম দিয়ে বানায়। অ্যালুমিনিয়াম হচ্ছে এই ক্যানটা যেটা দিয়ে বানায়। তো আমি কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে অ্যালুমিনিয়ামের সাথে রিয়েকশন করে অ্যালুমিনিয়াম থেকে অন্য কিছু ক্রিয়েট করে ফেললাম, ফলে ওখানে ক্যানের আর কোনো শেপও থাকবে না, আর তুমি অ্যালুমিনিয়ামটাও পাবা না। অর্থাৎ তার কেমিক্যাল চেঞ্জেস হয়ে গেছে। A physical change does not make a matter fundamentally different. For example, the process of making some fruit mixtures. এটা একদম বেসিক একটা এক্সাম্পল দিছে, যে তুমি বিভিন্ন ফ্রুট কেটে একসাথে নিয়ে খেলেও তুমি প্রত্যেকটা ফ্রুটের টেস্ট আলাদাভাবে ফিল করতে পারবা, কারণ তুমি ওই ফ্রুটের প্রত্যেকটা স্লাইসের ভিতরের জিনিস তো চেঞ্জ করো নাই, তাই না? প্রত্যেকটা স্লাইস তো ওই ফ্রুটকে রিপ্রেজেন্ট করতেছে, ওটার মধ্যে তুমি কোনো চেঞ্জ আনো নাই। তাইলে ওটার মধ্যে তোমার যেহেতু চেঞ্জ নাই, সেহেতু সেটা কি একটা ফিজিক্যাল চেঞ্জ। অর্থাৎ ওটাতে তুমি কোনো কেমিক্যাল ইউজ করো নাই, কিছু করো নাই, জাস্ট এক একটা ফ্রুট নিয়ে একসাথে একটা বাটিতে রেখে খাচ্ছ। তো এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। তারপর কি আছে, যে ভিটামিনস এন্ড ফ্রুটস রিমেন আনচেঞ্জ, কারণ আমি কোনো চেঞ্জই করি নাই, কিছু রান্নাও করি নাই, এমনকি হিটও দিই নাই, কিছুই করি নাই, জাস্ট মিক্স করছি। তো কাটিং, টিয়ারিং, ক্রাশিং, মিক্সিং আর ফিজিক্যাল চেঞ্জেস। কাটাকাটি, একদম মিক্স করা, টিয়ার করা, এগুলো সবগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। তো এরা হচ্ছে তোমার কম্পোজিশন, কোনো ম্যাটারের কম্পোজিশন কখনো চেঞ্জ করে না। কম্পোজিশন চেঞ্জ করতে হলে আমাকে কেমিক্যাল রিয়েকশনে হেল্প নিতে হবে। ফর এক্সাম্পল, a mixture of sugar and water creates a new matter without any chemical change. এটা কোনো কেমিক্যাল চেঞ্জ না, এটা জাস্ট একটার সাথে মিশে একটা নতুন মানে চিনির ফর্ম করে, সুগার। বাট এটা কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে না, এটা জাস্ট মিক্সড হয়ে যায়। ওইটাও এক ধরনের ফিজিক্যাল চেঞ্জ। এরপর আমরা আসি কেমিক্যাল চেঞ্জ। As a result of chemical change, a matter is transformed into a completely new matter by changing the composition of elements. আমি বললাম তো যে কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে তুমি একটা ম্যাটারের ভিতরে যা কিছু আছে সেটার যেভাবে কম্পোস্ট, সেটাই তুমি চেঞ্জ করে দিবা, যে অ্যাটমিক লেভেলে তুমি চেঞ্জ করে দিবা। ফলে সেটা যা ছিল তা আর থাকবে না, ডিফারেন্ট একটা জিনিস হয়ে যাবে। কেমিক্যাল চেঞ্জ ইজ অলসো নোন এজ কেমিক্যাল রিয়াকশন। সেটা কোথায় হতে পারে? রটিং, বার্নিং, কুকিং, রাস্টিং আর সাম আদার টাইপস অফ কেমিক্যাল চেঞ্জেস। রাস্টিং মানে হচ্ছে আমরা যে নেলস অর আয়রনে যে মরিচা পড়তে দেখি না, রাস্ট, রাস্ট বলি আমরা সেটাকে। সেই রাস্টিংটা সেটা কি হয়, সেটা হচ্ছে বাতাসে আমাদের এয়ার অক্সিজেন আছে। তো অক্সিজেন এন্ড এর সাথে সাথে যদি সে একটু ওয়াটার পাই, একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে এই যে আয়রন আছে, এই আয়রনটার মধ্যে একটা চেঞ্জ করে ফেলে। এই যে নেইলের মধ্যে যে আয়রনটা আছে, এটার মধ্যে কাভারিংস এর মধ্যে একটা সে আস্তে আস্তে চেঞ্জ নিয়ে আসে, ফলে আমরা রেড কালারের একটা রাস্ট দেখতে পারি। তো আয়রনের যেহেতু একটু চেঞ্জ নিয়ে আসছে ভিতর থেকেই, সেটা হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জ। So because they produce such metals or substances that are completely new chemical substance, of course একটা নিউ কেমিক্যাল সাবস্টেন্সে কনভার্ট হয়ে যেতে হবে, সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ফর এক্সাম্পল, বার্নিং উড টার্নস ইনটু অ্যাশ, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। বার্নিং উডকে যদি আমি বার্ন করি, তাহলে সেটা তো আর উড নেই, সেটা অ্যাশ হয়ে যাচ্ছে, এবং বার্নের কারণে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে এন্ড ওয়াটারও প্রডিউস হচ্ছে, কিন্তু আমরা সেটা দেখতে পারি না। সো অ্যাশ, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, অর্থাৎ উড বার্নের মাধ্যমে আমরা তিনটা ডিফারেন্ট জিনিস পাচ্ছি। উড বার্ন করে আমরা তার উড পাচ্ছি না, তাই না? তার মানে একটা ফিজিক্যাল কোনো চেঞ্জ হয় না, এখানে পুরো কেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে। তার মানে বার্নিং উড ইজ এ কেমিক্যাল চেঞ্জেস। তো তোমাদের এক্সাম্পল গুলাও ভালো করে করতে হবে। ওকে, কেমিক্যাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস, এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, দর্শী, sir. রাফিউ, কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, এবার আমার তোমাদের জন্য কোয়েশ্চেন আছে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। আগের ক্লাস থেকে কিছুটা দর্শী বলো, রো ডেনসিটির ইকুয়েশনটা বলো, ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম। দর্শী আছো? ওকে, রাফিউ বলো। দর্শী আছে, দর্শী চলে গেছে কোয়েশ্চেনের সাথে সাথে।
রাফিউ কি শুনতে পাচ্ছ? রাফিউ কি এখন কোয়েশ্চেন শুনে আর শুনতে পাচ্ছ না? হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলো যে ডেনসিটির ইকুয়েশনটা কি। ডেনসিটিকে What? আমরা কোন আহ জিনিসটা দিয়ে এক্সপ্রেস করি, কোন ইকুয়েশন ইউজ করি আমাদের? পড়ো নাই? আগের ক্লাসের পড়া পড়ো নাই?